আজকে তাহলে চ্যাপ্টার শুরু হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, লেখ। তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। মানে এখন তাহলে বলতে গেলে ক্লাস টুয়েলভের সিলেবাসের হচ্ছে সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। বলতে গেলে তিনটে পার্টের মতোই আছে। প্রথমে হচ্ছে কি তড়িৎ ছিল না, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ। এরপরে আছে কি চুম্বকত্ব। তো এই চ্যাপ্টারের আগে কিছু কথা, যেটা যে প্রথম মনে করা হতো কি যে তড়িৎ একটা আলাদা পার্ট আর চুম্বকত্ব হচ্ছে কি একটা আলাদা পার্ট। ঠিক আছে? মানে এর দুজনের সঙ্গে কারোর কোনো লিঙ্ক নেই, এরকম ভাবা হতো। তড়িতের ঘটনাবলীর সঙ্গে চুম্বকের ঘটনাবলীকে আলাদা আলাদা ভাবে পড়া হতো। তো ফার্স্ট যেভাবে আসে যে ওর স্টেপ একটা, মানে অ্যাক্সিডেন্টলি বলা যেতে পারে যে এরকম একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন হচ্ছে, তখনই দেখছে কি এর পাশে একটা চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। এর পাশে একটা চুম্বক শলাকা কি হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই চুম্বক শলাকা কখন বিক্ষিপ্ত হবে, যখন এখানে কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তারপরে নিশ্চয়ই এই তারের জন্য এখানে কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এখানেই কিন্তু শুরু হয় যে আহ, তড়িৎ প্রবাহের ফলে কিন্তু চুম্বকত্ব সৃষ্টি হতে পারে। এবারে কিছু কিছু কথা বলে, কিছু চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন অমুক তমুক আছে বইয়ের প্রথমের দিকে। তো কত চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কিভাবে তৈরি হবে, এগুলো নিয়ে কিন্তু খুব একটা বেশি ডিসকাশন, মানে কোনো, মানে পার্টিকুলার কোনো ফর্মুলা দেয়, ঠিক আছে? যে ফর্মুলা দেয় সেটা হচ্ছে কি বায়ো সাভার্ট ল থেকে আসে ফর্মুলাতে। তো আমি ফার্স্ট বইতে কিছু কথা লেখা আছে, ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি না কোনো অঞ্চলে, যতটা অঞ্চল জুড়ে হচ্ছে কি তার প্রভাব অনুভূত হয়, এই সমস্ত কিছু কথা লেখা আছে। তবে আমি আজকে ফার্স্ট যেখানে শুরু করব সেটা হচ্ছে কি বায়ো সাভার্ট ল দিয়ে, একদম ম্যাথমেটিক্যালি প্রথম থেকে। এরপরে আস্তে আস্তে আমি ডাইরেকশন ম্যাথমেটিক্যালি দেখাবো যে কোন দিকে কি হচ্ছে, ঠিক আছে? সামনে যেগুলো লেখা আছে এগুলো গল্প কথার মতো লেখা আছে, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসবে না। অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম এগুলো ক্লাস 10-এ পড়া হয়েছে, একবার বলে দিলেই হয়ে যাবে। তো আমি চলে আসছি কি বায়ো সাভার্ট ল। তো বায়ো সাভার্ট ল, দেখ, লেখ বায়ো সাভার্ট ল। বায়ো সাভার্ট ল, বাংলায় হচ্ছে কি বায়ো সাভার্ট, ঠিক আছে? বায়ো সাভার্ট কি হচ্ছে, দেখ এখানে একটা তার নেওয়া হয়েছে। এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে না, তড়িৎ প্রবাহ যাচ্ছে তারের মধ্যে। তো আমরা কুলম্বের সূত্রতে আমরা কি জানতাম যে আহ, যে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেটা আমরা করতাম সেটা কার জন্য করা হতো, একটা একটা স্থির বিন্দু আধানের জন্য, পয়েন্ট চার্জ, তাই না? পয়েন্ট চার্জের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ বল আমরা বার করেছিলাম। অথবা আর কি ছিল না, স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে কোনো বস্তু যদি গোলাকার হয় তাহলেও তার জন্য আমরা কি করেছিলাম যে ওর মোট আধান তার কেন্দ্রে আছে বলে ধরে নিয়ে যেখানে খুশি আমরা তড়িৎ ক্ষেত্র করতে পারতাম। একটা আধানের কিউব, তার জন্য তড়িৎ ক্ষেত্র বার করাটা, সে আমরা ইন্টিগ্রেশন করে করে করতে পারি, খুব ডিফিকাল্ট হতে পারে। কিন্তু আমরা কিন্তু মেন যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি একটা ছোট চার্জের জন্য। এখানেও ঠিক তাই। এখানে ধরে এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে? কারেন্ট যাচ্ছে, দেখ বইতে না অনেক কিছু অনেক রকম ভাবে লেখা আছে, এত কিছু পড়ে কনফিউশনও হয়ে যাবে লাস্ট পর্যন্ত। এখানে কারেন্ট যাচ্ছে, কি করব, আমি এখানে একটা ছোট্ট দৈর্ঘ্য নেব। ছোট্ট দৈর্ঘ্য কত, ডিএল। ছোট্ট দৈর্ঘ্য কত, ডিএল। এবারে আমরা নেব কি, এখানে একটা কারেন্ট এলিমেন্টের দরকার হয়, কি কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট ফার্স্ট লিখবি কি কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট হচ্ছে কি আইডিএল। কি হচ্ছে, আইডিএল। এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেল, দেখ, আইডিএল মানে কারেন্ট এলিমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা হচ্ছে কারেন্ট ডেনসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি জেনেছিলাম তো। দেখ অ্যাকচুয়ালি কারেন্ট একটা কি
প্রবাহ, তড়িৎ প্রবাহ একটা কি রাশি? স্কেলার রাশি। কিন্তু ওহমের সূত্রের ভেক্টর রূপ করার সময় আমরা কিন্তু তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে জে করেছিলাম, যেটাকে কিন্তু আমরা ভেক্টর দিয়ে লিখেছিলাম, ঠিক না? ওখানে কিন্তু যে ভেক্টরের দিক কোন দিকে বলেছিলাম বলতো? যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকেই যে ভেক্টরের দিক বলেছিলাম। মানে এটা যদি একটা হচ্ছে তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, তো এই দিকে কারেন্ট যাচ্ছে, তো যে ভেক্টরও কি হবে? এই দিকে ক্ষেত্রফল আছে তার সঙ্গে আই ইন্টু, ঠিক আছে, জে ইজিক্যালস টু কি হচ্ছে? আই বাই এ। তো আই হচ্ছে কিন্তু জে, জে ইন্টু এ এরকম করে হচ্ছিল, ঠিক আছে? তো সেখানে এখানে তাহলে একটা কি হলো? কারেন্ট এলিমেন্ট এলো, ঠিক? তাহলে কারেন্ট এলিমেন্টের অভিমুখ কোন দিকে হবে? কারেন্ট এলিমেন্টের অভিমুখ হবে, অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ হবে তড়িৎ প্রবাহের অভিমুখে। তারের মধ্য দিয়ে যেদিকেই তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই দিকেই কিন্তু আমাকে অভিমুখটা নিতে হবে। আর ছোট্ট একটা দৈর্ঘ্য নিলাম। এবারে কি করব এখানে? তাহলে আইডিয়াল আমি লিখলাম এখানে, আইডিয়াল ভেক্টর, এটা কিন্তু আইডিয়াল কারেন্ট এলিমেন্ট। এখান থেকে আমি কি করব না, এই বিন্দুতে ধরো আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে, পি বিন্দুতে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। তো এই ছোট্ট কারেন্ট এলিমেন্ট থেকে পি পর্যন্ত অবস্থান ভেক্টর আমাকে টানতে হবে, আর ভেক্টর। তাহলে দুটো ভেক্টর হলো, একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর হচ্ছে কি? আর ভেক্টর হলো কি না, আইডিয়াল এর সাপেক্ষে, আইডিয়াল এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, আইডিয়াল এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এতটা পর্যন্ত আগে তো আইডিয়াল এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে আইডিয়াল থেকে পি বিন্দু পর্যন্ত ভেক্টরটাকে টানতে হবে, ঠিক আছে? কোথা থেকে টানতে হবে? আইডিয়াল থেকে পি বিন্দু পর্যন্ত, আইডিয়াল থেকে পি বিন্দু পর্যন্ত হলো, আইডিয়াল থেকে পি বিন্দু পর্যন্ত। এদের মধ্যে একটা কোণ আছে, এদের মধ্যে একটা কোণ আছে, এইটা এই কোণটা থিটা। তাহলে থিটা কোণটা হচ্ছে কি? কারেন্ট এলিমেন্ট এবং অবস্থান ভেক্টরের মধ্যে কোণ। তাহলে থিটা হচ্ছে কি? কারেন্ট এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট মানেই আইডিয়াল, কারেন্ট এলিমেন্ট মানে আইডিয়াল। তাহলে আমি কি লিখবো? থিটা, থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট মানে হচ্ছে, কারেন্ট এলিমেন্ট মানে হচ্ছে পরিবাহীর একটা ছোট্ট দৈর্ঘ্য ভেক্টর, পরিবাহীর একটা ছোট্ট দৈর্ঘ্য ভেক্টর, যে ভেক্টরটার অভিমুখ হচ্ছে কি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে। ধরো এটা পরিবাহী, এই পরিবাহীতে কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে আমি কারেন্ট এলিমেন্ট মানে কি নেব? এখানে একটা ছোট্ট দৈর্ঘ্য নেব, কিন্তু ভেক্টরটা হবে কোন দিকে? যেদিকে কারেন্ট যাচ্ছে, এটাই এর মানে, ঠিক আছে? এবার তার বাঁকা হতে পারে, বাঁকা হলেও কি হবে? যেখানে আমি নিচ্ছি ওইখানে কারেন্টের দিক যেদিকে হবে সেটাই হবে কি? কারেন্ট এলিমেন্টের দিক, ঠিক আছে? ব্যাস, এটা হলো। তাহলে কি বললাম? থিটা হচ্ছে কি? কারেন্ট এলিমেন্ট এবং অবস্থান, এবং অবস্থান ভেক্টর। কার অবস্থান ভেক্টর? যে বিন্দুতে আমরা চাইছি, অবস্থান ভেক্টরের মধ্যে কোণ, অবস্থান ভেক্টরের মধ্যে কোণ। এই চ্যাপ্টারে প্রশ্ন যেভাবে পড়ে বেশি এখানে হচ্ছে কি একটু দিক, দিকটা যদি ঠিকঠাক করে বোঝা যায় তাহলে পুরো ব্যাপারটাই ক্লিয়ার, ঠিক আছে? আমি পুরো চ্যাপ্টার জুড়ে একই নিয়মেই দিক করব, সুতরাং কনফিউশন হবেই না কিছু, একই নিয়মেই দিক করব, ঠিক আছে? তো এখানে তাহলে বায়োসাভার্ট ল থেকে কি আসছে? যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে পি বিন্দুতে, পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা কি হবে না, পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা ধর আমি বললাম বি, বিপি প্রপোর্শনাল টু কি হবে না, আইডিএল, মানে যতটুকু পরিমাণ কারেন্ট এলিমেন্ট নিয়েছি তার সমানুপাতিক। আচ্ছা, তারপরে সমানুপাতিক কি হবে? সাইন থিটা, সাইন থিটা মানে এদের মধ্যে যে কোণ তার সাইন, সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এগুলো এসছে কোথা থেকে না, বায়োসাভার্ট এক্সপেরিমেন্ট করে করে দেখেছে, অ্যাঙ্গেল চেঞ্জ করে, ঠিক আছে, কারেন্ট এলিমেন্ট বড় নিয়ে, দূরত্ব বাড়িয়ে কমিয়ে, প্রপোর্শনাল টু 1/r²।
ঠিক আছে, প্রপোর্শনাল টু 1/r²। হলো, তিন ভাবে দেখিয়েছে এটা। তো এখানে কারেন্ট এলিমেন্ট এবং সাইন থিটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে দূরত্ব বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হলো। তাহলে পুরোটাকে যদি আমি লিখি তাহলে কত হবে, বিপি সমানুপাতিক কি হবে, আইডিএল সাইন থিটা বাই r²। সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট তো আসবে, কনস্ট্যান্টটা এখানে হবে কি না, বিপি ইজিক্যালস টু কনস্ট্যান্ট এখানে আসবে μ0/4 আইডিএল সাইন থিটা বাই r², যেখানে μ0 হচ্ছে কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, যেখানে μ0 হচ্ছে কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, μ0 হচ্ছে কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতার ইংরেজি কি বলতো, পারমিয়াবিলিটি। চৌম্বক ভেদ্যতার ইংরেজি হচ্ছে পারমিয়াবিলিটি, আর তড়িৎ ভেদ্যতার ইংরেজি হচ্ছে কি পারমিটিভিটি। ঠিক আছে, পারমিটিভিটি। তাহলে হচ্ছে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি। এখানে আমি ভেক্টর নিইনি এখনো পর্যন্ত, ভেক্টর ফর্ম আসবে, এখানে শুধু মান নিয়ে করেছে। ঠিক আছে, আইডিয়াল মান সাইন থিটা আছে, আমি এরপরে বায়োসাভার্ট ল এর ভেক্টর ফর্ম আসবো। ঠিক আছে, তাহলে μ0 একটা মান আছে যেটা হচ্ছে কত, 4π × 10⁻⁷। μ0 একটা মান আছে যেটা হচ্ছে কত, 4π × 10⁻⁷। আমি একক পরে লিখছি, আমি একক পরে লিখছি। ঠিক আছে, তাহলে বল μ0/4π এর মান কি হবে, μ0/4π এর মান হবে 4π কেটে যাবে, 10⁻⁷। ঠিক, 10⁻⁷। চল এবার এখান থেকে আমি দেখে নেবো কি এদের একক কি কি হচ্ছে। ঠিক আছে, বি এর একক যেটা, যেমন আমরা কুলম্বের সূত্রতে কে অ্যাকচুয়ালি বলছিলাম, কিন্তু ওখানে তো 1/4πε নিয়েছিলাম না, এখানে সেরকমই পুরো ধ্রুবকটা হচ্ছে μ0/4π, ধ্রুবক আসছে। ঠিক আছে, কনস্ট্যান্ট কিভাবে আসে, কনস্ট্যান্ট এখানে দেখ, এই কনস্ট্যান্ট গুলো কিভাবে আসে ও তো যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছে সেই জানে। যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওগুলো হচ্ছে কিন্তু কি এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট করে করে কনস্ট্যান্টের ভ্যালু কিভাবে আসে বলতো। যেমন আমি যদি দেখি কনস্ট্যান্ট, ধরো m1 আর m2-র মধ্যে, m1 আর m2-র মধ্যে তড়িৎ বল যখন আমি করলাম এফ, ধরো এদের মধ্যে m1 এর মান m2-র মান রাখলাম, তড়িৎ বলের মান এলো। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, তড়িৎ বলের মান ধরো 10 নিউটন, 10 নিউটন সমান এখানে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, m1 এর মান বসালাম, m2-র মান বসালাম, বাই দূরত্বের স্কোয়ারের মান বসালাম, দেখলাম এখানে একটা সংখ্যা গুণ করলে তবে গিয়ে এফ এর মানের সঙ্গে সমান হচ্ছে, তাহলে ওইটা হবে কি ধ্রুবক। আর ওই ধ্রুবকটা দেখা যাচ্ছে কি সব সময় কত আসছে, জি এর মানের সমান আসছে। ওইভাবে কনস্ট্যান্টের আবিষ্কার করা হয় এক্সপেরিমেন্টালি। এবারে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা বি বলছি, যার একক কি, যার একক হচ্ছে কি টেসলা, টেসলা। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কয়ার বলছিস, আমি এখন এসব কিছু বলছি না, আমি শুধু টেসলাই বলছি এখন। ঠিক আছে, এখন শুধু টেসলাই বলছি। তাহলে বল টেসলা যদি হয়, এখানে আমি বল μ0/4π তো আইডিয়াল সাইন থিটা বাই r² ইজিক্যালস টু বি। এখান থেকে বল μ0-র এককটা কি আসবে, হ্যাঁ μ0-র একক কি আসবে। দেখ μ0-র একক কিভাবে আসছে, দেখ আমি লিখলাম কি বি এর একক কি টেসলা, টেসলা সমান μ0-র একক একটা আসবে কিছু, 4π এর কোনো একক নেই। ঠিক আছে, 4π এর কোনো একক নেই। আই মানে কি অ্যাম্পিয়ার, ডিএল মানে কি মিটার, মানে দৈর্ঘ্যের একক মিটার, বা এর নিচে কি হবে মিটার স্কোয়ার, সাইন থিটার তো কোনো একক নেই। তাহলে μ0-র যে একক আসছে সেটা কিভাবে আসছে, টেসলা, টেসলা মিটার বাই অ্যাম্পিয়ার, টেসলা মিটার বাই অ্যাম্পিয়ার। এতটা পর্যন্ত কি হলো না, বি এর μ0-র একক এলো। ঠিক আছে, চৌম্বক
ভেদ্যতার একক তাহলে কি চলে এলো, টেসলা মিটার বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে চৌম্বক ভেদ্যতার একক কি এলো, চৌম্বক ভেদ্যতার একক হচ্ছে কি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। হয়েছে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সিজিএস একক, বি এর সিজিএস একক কি হচ্ছে বলতো, সিজিএস একক হচ্ছে কি গাউস। জি, জি বলছি, ঠিক আছে, সঠিক কি বলছি, জি। 1 টেসলা সমান কত গাউস, 1 টেসলা সমান 10⁴ গস। 1 টেসলা সমান 10⁴ গস। 1 টেসলা সমান 10⁴ গস। হচ্ছে 1 টেসলা সমান 10⁴ গস। এসআইতে টেসলা, সিজিএস এ গস। এসআইতে টেসলা, সিজিএস এ গস। আচ্ছা, এবারে আমি লিখবো কি বায়ো-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম। ঠিক আছে, বায়ো-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম আমি লিখতে চাইছি। ওকে, বায়ো-সাভার্ট ল ভেক্টর ফর্ম, ভেক্টর রূপ, বায়ো সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। বায়ো সাভার্ট সূত্রের কি হচ্ছে ভেক্টর রূপ। দেখ, বায়ো সাভার্ট সূত্রটা কি ছিল, বিপি, পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড μ0/4 পাই, μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, বায়ো সাভার্ট সূত্রতে দুটো ভেক্টর ছিল না, একটা ছিল কি আইডিএল ভেক্টর, আর ভেক্টর ছিল। আমি একটা কি করছি এখানে μ0/4 পাই যেমন কি আছে তেমন থাকলো, আইডিএল যেমন আছে থাক, একটা আর এখানে নিলাম আর নিচে করে দিলাম আর কিউ সাইন থিটা। ঠিক আছে, করে দিলাম কত, ওপরে একটা আর নিলাম নিচে একটা আর নিলাম, অসুবিধা নেই। দেখ তো, দুটো ভেক্টর আছে সঙ্গে সাইন থিটা আছে, কখন হয় এটা, ক্রস প্রোডাক্ট হলে। দুটো ভেক্টর আছে আর কি আছে, সাইন থিটা আছে, তাই না, দুটো ভেক্টরের সঙ্গে কি আছে, সাইন থিটা আছে, তাহলে ক্রস প্রোডাক্ট হয়। এবারে ক্রস প্রোডাক্টের দিকটা কি লিখবো আমি, যে আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর লিখবো না আর ভেক্টর ক্রস ডিএল ভেক্টর লিখবো, কোনটা লিখবো। এটা এটা আসবে কোথা থেকে না, ওইখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে এসেছিল সেটাকে মানে ঠিক রেখে তার সঙ্গে কম্পেয়ার করে আসবে। তো এখানে হিসাবে ওই ওই দিকের মানে ঠিক রেখে কি হচ্ছে, ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউ। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল কি না চৌম্বক ক্ষেত্রের ভেক্টর রূপ। বল, দিকটা হচ্ছে এখানে দেখা যাচ্ছিল কি যে এই যে তার ছিল না, এখানে তো আইডিয়াল ভেক্টর এদিকে, এদিকে আইডিয়াল ভেক্টর, এটা আর ভেক্টর। তো এখানে দেখা যাচ্ছিল যে চৌম্বক ক্ষেত্রটা এখানে তলের সঙ্গে ভেতরের দিকে, এটাকে বলা হয় কি তলের সঙ্গে ভেতরের দিকে। কোনো তলের যখন ভেতরের দিকে কোনো ভেক্টর হয় তাকে এরকম করে দেখানো হয়, আর তল থেকে যখন বাইরের দিকে আসে তখন তাকে এভাবে দেখানো হয়। ঠিক আছে, তো এইভাবে তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিকে, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তলের সঙ্গে ভেতরের দিকে। এবার দেখ, তুই এখানে মেলা যে ডিএল ক্রস আর করলে ভেতরের দিকে হচ্ছে, আর ক্রস ডিএল করলে বাইরের দিকে হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র যদি এখানে ভেতরের দিকে হয় তাহলে ভেক্টর অনুযায়ী কি করা উচিত, ডিএল ক্রস আর, আর ক্রস ডিএল করলে কি হবে, মিলবে না তো, এগুলো সবই এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, মিলবে না। তাহলে এখানে ভেক্টর ফর্ম কি হচ্ছে না, আই ডিএল ক্রস আর বাই আর কিউব। ঠিক আছে, আর বাই আর কিউব হচ্ছে।
ঠিক আছে। ওই যে এতটা পর্যন্ত হলো। এবার আমরা দেখব কি যে বায়ো-সাভার্ট সূত্রের সঙ্গে বা বায়ো-সাভার্ট সূত্রের সঙ্গে কুলম্বের সূত্রের কোনো সিমিলারিটি আছে কিনা বা কোনো কিছু। যেমন বায়ো-সাভার্ট সূত্র, এটাও কিন্তু কি হচ্ছে লং রেঞ্জ। বাকি আছে, বাকি আছে লেখা। কুলম্বের সূত্র কিন্তু হচ্ছে কি দীর্ঘ পাল্লার বল, নয় না? কুলম্বের সূত্র মানে হচ্ছে স্থির তড়িৎ বল, সেটা কি দীর্ঘ পাল্লার বল নয়? দীর্ঘ পাল্লার বল কেন না, এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই যে যে আর আর যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে, বল শূন্য হবে। এখানেও দেখ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/r²। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে কি এই দুটো সূত্রই কিন্তু কি হচ্ছে দীর্ঘ পাল্লার জন্য। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্র আমি এদিকে লিখছি কি কুলম্বস ল, এদিকে লিখছি কি বায়ো-সাভার্ট। দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করছি। ফার্স্ট হচ্ছে কি দুটোই হচ্ছে কি লং রেঞ্জ, দুটোই হচ্ছে কি লং রেঞ্জ, এটাও লং রেঞ্জ এটাও লং রেঞ্জ। ঠিক আছে, অনেক মানে দীর্ঘ পাল্লা, বাংলাতে হচ্ছে কি দীর্ঘ পাল্লা, দীর্ঘ পাল্লা। আচ্ছা, দুজনের ক্ষেত্রেই কিন্তু সুপারপজিশন প্রিন্সিপাল মানে হচ্ছে উপরিপাতের নীতি কাজ করবে। উপরিপাতের নীতি কি ছিল, মানে স্থির তড়িতে উপরিপাতের নীতি কি ছিল, যে অনেকগুলো আধান, ধরো এই আধানের ওপরে বা এখানে আমি তড়িৎ ক্ষেত্র যদি বার করতে চাই, এখানে যে আধান আছে এখানে যে আধান আছে এখানে যে আধান আছে সবার জন্য তড়িৎ ক্ষেত্র বার করব, বার করে ভেক্টর যোগ। একই রকম ভাবে বায়ো-সাভার্ট সূত্রতেও এখানে একটা ধরো তার আছে, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, আমি যদি এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, এর জন্য আমি চৌম্বক ক্ষেত্র বার করব, এর জন্য বার করব, এর জন্য বার করব, ভেক্টর যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে দুজনের ক্ষেত্রে কি হচ্ছে উপরিপাতের নীতি মানে সুপারপজিশন প্রিন্সিপাল কাজে লাগছে। দুজনের ক্ষেত্রে কি হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল প্রিন্সিপাল কাজে লাগছে দুজনের ক্ষেত্রে। কুলম্বের সূত্রতে উৎস যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্কেলার উৎস। আর বায়ো-সাভার্ট সূত্রতে উৎস সেটা হচ্ছে কি ভেক্টর উৎস। কেন, কুলম্বের সূত্রতে আমরা যে তড়িৎ বল বার করেছিলাম, ধরো এখানে যদি আমি তড়িৎ ক্ষেত্র বার করতে চাই, এখানে কোনো একটা আধানের জন্য বার করব। আধান স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর স্কেলার রাশি। আর চৌম্বক ক্ষেত্রের বেলা এখানে আইডিএল মানে কারেন্ট এলিমেন্ট, এটা একটা ভেক্টর। এই এই কারেন্ট এলিমেন্টের জন্য এখানে কোথাও চৌম্বক ক্ষেত্র আমি বার করতে চাইছি। মানে কি, এখানে উৎস হিসাবে কে কাজ করছে, স্কেলার, স্কেলার উৎস আধান। এখানে কে কাজ করছে, ভেক্টর উৎস কারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, এখানে তাহলে কি বলবো, যে উৎস এটা হচ্ছে কি স্কেলার উৎস, স্কেলার উৎস আধান কিউ, আর এখানে হচ্ছে কি ভেক্টর উৎস যেটা হচ্ছে কি না আইডিএল কারেন্ট এলিমেন্ট, আইডিএল। কুলম্বের সূত্রতে কোনো অ্যাঙ্গেলের কোনো ব্যাপার ছিল, মানে দিকের কোনো ব্যাপার ছিল, ছিল না। কুলম্বের সূত্রতে কোনো দিকের কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, মানে এটা ধরো হচ্ছে কিউ আধান, আমি এখান থেকে আর দূরত্বে যদি গিয়ে তড়িৎ ক্ষেত্র বার করি যা আসবে, আমি এদিকেও যদি আর দূরত্বে গিয়ে তড়িৎ ক্ষেত্র বার করি একই আসবে, এদিকে করলেও একই আসবে, এদিকে করলেও একই আসবে, একই মান আসবে। কিন্তু এখানে কিন্তু সেরকম হবে না, আইডিএল আছে এখানে, এখানে যদি আমি এখানে বার করি আলাদা আসবে, এখানে বার করলে আলাদা আসবে, এখানে বার করলে আলাদা আসবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে কোণের উপরে নির্ভর করে না, কোণের উপরে নির্ভর করছে না, উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়, এখানে কিন্তু কোণের উপরে নির্ভরশীল।
কোণের উপর নির্ভরশীল। স্থির তড়িৎ বল যেটা আছে সেটা কি হয় না, এখানে ধরো আধান আছে, এই আধান থেকে আমি এই বিন্দুতে গিয়ে যদি আমি বল বার করি, তাহলে কি হবে, বলের মান যা আসবে আসবে, অভিমুখটা কি হবে, এই লাইন বরাবর, ঠিক আছে, হয় এদিকে না হলে এদিকে, এই লাইন বরাবর আসবে। কিন্তু বায়ু সাভার সূত্রতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি আছে না, আইডিএল এর অভিমুখ আর এর অভিমুখ যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে থাকে, ঠিক আছে না? তাহলে কি বলবো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অভিমুখ উৎস আধান থেকে, আধান থেকে প্রদত্ত বিন্দুর অবস্থান ভেক্টর বরাবর বা তার বিপরীত দিকে হতে পারে, তাই না? যদি পজিটিভ চার্জ হয় তাহলে বাইরের দিকে হবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে, অবস্থান ভেক্টরের বিপরীত দিকে হবে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ উৎস আধান থেকে প্রদত্ত বিন্দুর, এটা উৎস আধান, আমি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, তাহলে উৎস আধান থেকে প্রদত্ত বিন্দু পর্যন্ত আমি অবস্থান ভেক্টর টানি, এটা কি আর ভেক্টর। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হয় না, অবস্থান ভেক্টর বরাবর অথবা তার বিপরীত দিকে, যদি পজিটিভ চার্জ হয় তাহলে ওদিকে, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এদিকে, ওটাই বলছে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ উৎস আধান থেকে প্রদত্ত বিন্দুর অবস্থান ভেক্টর বরাবর বা তার বিপরীত দিকে, তাই না? ঠিক তো? বইতে একবার দেখে নে, এখানে কুলম্বের সূত্র আর বায়ু সাভার সূত্রতে কি আছে। আহ, বইতে, বইতে যেটা লিখেছে এপাশে, এটা বলে দিচ্ছি, এটা হবে কি না, বি ভেক্টরের অভিমুখ, অভিমুখ আইডিয়াল মানে কি কারেন্ট এলিমেন্ট, এবং অবস্থান ভেক্টর যে তলে থাকে সেই তলের সহিত লম্ব হয়, হ্যাঁ কি না? ক্রস প্রোডাক্ট না, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। বইতে যে কুলম্বের সূত্র আর বায়ু সাভার সূত্রের যেগুলো লিখেছে না, খুব একটা ইম্পর্টেন্ট কথা নয়, মানে বইটা পড়ে দেখ। বলেছে তড়িৎ, কুলম্বের সূত্র তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য, আর তড়িৎ ক্ষেত্র মানে নির্ণয়ের জন্য প্রযোজ্য, বায়ু সাভার সূত্র চৌম্বক ক্ষেত্র, এটা তো জানি, ঠিক আছে। তো চ্যাপ্টারের নাম থেকে বোঝাই যাচ্ছে ওটা স্থির তড়িৎ আধানের জন্য, আর এটা তারপরে বলেছে কি যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ধর্মটি প্রাসঙ্গিক, এটা হচ্ছে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ধর্মটি প্রাসঙ্গিক, কনস্ট্যান্ট আছে। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল পরিমাপের সূত্র, চৌম্বক ক্ষেত্র চৌম্বক বল পরিমাপের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখানে
আমি যে ওই যে একটা কথা বললাম না যে আহ, উৎস, স্কেলার উৎস আর ভেক্টর উৎস, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা এনসিইআরটি বইতেও আছে মেনশন করে এবং প্রিভিয়াসে কোশ্চেনও এসছে ওখান থেকে। তো ভেক্টর উৎস আর স্কেলার উৎসের ব্যাপার যেটা, এবার চলে আসবো কি না অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার ল। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার ল সেটা বলার আগে জাস্ট এটা একটু বলে দিচ্ছি। লেখ, গতিশীল তড়িদাধানের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি হচ্ছে দেখ। আমরা তো তড়িৎবাহী তারের জন্য করেছি। এখন করছি কি, ধর কিউ আধান ভি বেগে এই দিকে যাচ্ছে, ভি ভেক্টর এই দিকে। এবার আমি কি করছি কি, যে এইটার থেকে আমি এর যে বেগ না, বেগের সঙ্গে থিটা কোণে এখানে ধরো আমি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চাইছি। ফর্মুলাতে কি হচ্ছে দেখ, ফর্মুলাতে কি হচ্ছে, একইভাবে লিখছি দেখ, বি মিউ 0/4 পাই লিখলাম। ঠিক আছে, মিউ 0/4 পাই। দেখ ওখানে কি লেখা ছিল বলতো, আইডিএল লেখা ছিল না, এখানে লিখবো কি কিউ ভি ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউ। বলবি এরকম কিভাবে হয়ে গেল। দেখ আমি একটা কথা বলছি, ওখানে ভি কে আমরা কি লিখতে পারি, ভি কে আমরা লিখতে পারি কি ডিস্টেন্স বাই টাইম। ভি কে আমরা কি বলতে পারি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো। ভি কে আমি ডিস্টেন্স বাই মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না। মানে আমি ধরে নিচ্ছি কি কিউ আধানটা ডিটি সময়ে, কিউ আধানটা ডিটি সময়ে ডিএল দূরত্ব চলে গেছে এই বরাবর, কিউ আধানটা ডিটি সময়ে ডিএল দূরত্ব চলে গেছে। তাহলে বেগ কত লেখা উচিত, বেগ হওয়া উচিত কত, ডিএল বাই ডিটি। হ্যাঁ, বেগ বেগ কি লেখা উচিত, ডিএল বাই ডিটি। তাহলে দেখ এইটাই অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ, কিউ ভি মানে কি ডিএল ভেক্টর বাই ডিটি ক্রস আর বাই নিচে তো আর কিউব আছে, এই ডিএলটাকে ছেড়ে দে, কিউ বাই ডিটি করা মানে কি আসবে, কারেন্ট আসবে না। এই ডিএল ভেক্টর বাই ডিটি তো, ডিটিটাকে কিউর নিচে চলে আয়, তাহলে কি হবে আধান বাই সময়, মানে কি কারেন্ট। সেই তো আইডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউ এর চলে এলো না। মানে এখানে কিউ ভিটাই ওখানে কিন্তু আইডিএল এর মতো। বোঝা গেল কি সিমিলারিটি, আমি বলতে চাইছি যে তারের মধ্য দিয়ে আধান গেলে সেটা তো তড়িৎ প্রবাহ, ওই আধানটা যদি তারের মধ্য দিয়ে না গিয়ে একাই গতিশীল হয় তাহলেও তড়িৎ প্রবাহ। একটা ইলেকট্রন যদি এখান থেকে ছুটে যায় তাহলে সেটা কিন্তু তড়িৎ প্রবাহই হবে। তো এখানে কিউ আধান যদি এরকম করে যায় ভি বেগে, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে, মিউ 0/4 পাই। তারের মধ্য দিয়ে গেলে কি লিখতাম, আইডিএল। এখানে কি লিখবো, কিউ ভি ভেক্টর। ঠিক আছে, কিউ ভি ভেক্টর, ব্যাস। জাস্ট এটা একটা ফর্মুলা, খুব একটা ইউজ আসে না, তবুও যদি দেয়। তো তাহলে আমরা কি করলাম যে একটা তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র করেছি, আর একটা গতিশীল আধানের জন্য দেখিয়ে দিলাম যে ওভাবে আসছে। এবার আমরা করব কি, তড়িৎবাহী তারের বিভিন্ন রূপ আছে, আকার আছে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা আর, এটা হচ্ছে আর, আর এদের মধ্যে কোন এটা থিটা। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা দেখবো কি না বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ফার্স্ট চলে আয় বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন,
অ্যাপ্লিকেশন অফ বায়োট সাভার্ট ল। ফার্স্ট করছে কি যে একটা বৃত্তাকার পরিবাহী তার আছে, ঠিক আছে, বৃত্তা, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি, এখানে একটা কাটা আছে, ব্যাটারি জোড়া আছে নিশ্চয়ই, ঠিক আছে, ব্যাটারি জোড়া আছে, তো আমরা এটাকে দেখাচ্ছি না, এরকম তড়িৎ যাচ্ছে, এটাতে কারেন্ট যাচ্ছে আই। তার জন্য এর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। কি করে করব, দেখ, এই তারের উপরে আমি একটা ছোট্ট পার্ট নেব, ফার্স্ট আইডিয়াল তারের উপরে কি করলাম, একটা ছোট পার্ট নিলাম, ছোট্ট একটা অংশ নিলাম, তাহলে এই কারেন্ট এলিমেন্টটা কত হবে, আইডিয়াল। সেখান থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বার করতে চাই সেখান পর্যন্ত আর ভেক্টর টানবো, তার মানে আর ভেক্টরটা কোন দিকে হবে, এদিকে। আইডিয়াল ভেক্টরটা এখানে কোন দিকে হবে, স্পর্শক বরাবর। বলতো আইডিয়াল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এইটুকুর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র যতটা হবে, এই ছোট্ট অংশের জন্য চৌম্বক ক্ষেত্র যতটা হবে ডিবি। ডিবি কত হচ্ছে না, μ0/4 পাই আইডিয়াল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। বললাম তো μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻⁷। বুঝছে? আইডিয়াল বাই আর স্কোয়ার। প্রবলেম আছে? এবার আমি করব কি, পুরোটা তারের জন্য করব, ঠিক আছে, পুরো তারের জন্য। দেখ তো একটা জিনিস লক্ষ্য কর, আইডিয়াল ক্রস আর করলে কি হচ্ছে বলতো, ওপরের দিকে হচ্ছে। আইডিয়াল মানে এটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। আইডিয়াল ক্রস প্রোডাক্টের নিয়ম বলে দিচ্ছি, ডান হাত এরকম করবে, ডান হাতের এটা যেন পুরো লম্ব থাকে, এই আঙ্গুলগুলোর সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেন লম্বভাবে থাকে, ঠিক আছে, 90, এর মাঝের কোণটা 90 ডিগ্রি থাকে, বুঝছে? এবারে ক্রস প্রোডাক্ট কিভাবে করব, প্রথম যে ভেক্টরটা আছে সেই বরাবর আগে এটা দেব, ঠিক আছে, প্রথম যে ভেক্টরটা আছে ক্রস প্রোডাক্টে, ক্রস প্রোডাক্টে কোন ভেক্টরটা প্রথম আছে, আইডিয়াল ক্রস আর, মানে আর এর দিকে বাঁকাবো, বাঁকালে এটা হবে, ঠিক আছে, আইডিয়াল ক্রস আর, তাহলে উপরের দিকে হচ্ছে, মানে এখানে চৌম্বক ক্ষেত্রটা কি হবে, তলের সঙ্গে উপরের দিকে। আচ্ছা যদি এখানে আসি তাতে করেও তলের সঙ্গে উপরের দিকে হবে, যদি এখানে আসি তাতে করে কি হবে, তলের সঙ্গে উপরের দিকে হবে, যদি এখানে আসি তাতে করে তলের সঙ্গে উপরের দিকে হবে, মানে পুরো তার বরাবর যদি আমি ঘুরে যাই সবার জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে, উপরের দিকে হবে। তাহলে আমি যদি ভেক্টর যোগফল করি সবাই কি হবে, যোগ হয়ে যাবে, এমনি নর্মাল, যেহেতু সবাই একই দিকে হচ্ছে, তার মানে এখানে ইন্টিগ্রেশন করা মানে কি হবে, সবাই যোগ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি সিমেট্রিক আছে, তাই না? তাহলে মোট কত হবে, ডি ইন্টিগ্রেশন ডিবি, ইন্টিগ্রেশন μ0/4 পাই আইডিয়াল বাই আর স্কোয়ার। বল এখানে কে কে কনস্ট্যান্ট আছে, ডিএল, ডি কে আছে, দেখ ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হয়, যার ডি দিয়ে আছে, ডিএক্স, ইন্টিগ্রেশন যা কিছু আছে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে, ইন্টিগ্রেশন যা কিছু আছে ডিটি মানে টি এর সাপেক্ষে, এখানে ডিএল আছে তো এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। এবারে বল এখানে, এখানে μ0/4 পাই, আইও কনস্ট্যান্ট, আর স্কোয়ারও কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ডিএল। ডিএল মানে কি, এই বরাবর দৈর্ঘ্য, পুরো বৃত্ত বরাবর কতটা দৈর্ঘ্য হবে, 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে কত হচ্ছে μ0/4 পাই I/r স্কোয়ার ইন্টু 2 পাই আর, ইন্টু কত হচ্ছে 2 পাই আর, 2 পাই আর।
হয়েছে। এখানে কাটাকুটি করে সিম্পলিফাই করতে পারিস, করলে কি আসবে কাটাকুটি যদি করি। আচ্ছা টুকছিস কাটা, ছবিটা হচ্ছে দেখ, প্রথমে আমি ছোট্ট একটা পার্টের জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র বার করে নিলাম, μ0/4 পাই IdL/r²। এত পর্যন্ত ঠিক আছে। আইডিএল, আইডিএল এর অভিমুখ কি হবে বল, IDL। ডিএল মানে কি, এইটুকু ছোট্ট দৈর্ঘ্য, এর ভেক্টর কোন দিকে হবে, আই এর দিকে। তড়িৎ যেহেতু এই দিকে প্রবাহ হচ্ছে, এই ছোট্ট অংশটার ভেক্টর কোন দিকে হবে, এর স্পর্শক বরাবর, তাই তো, স্পর্শক বরাবর। এবার এখান থেকে দেখ, এটাকে আমি সিম্পলিফাই করতে পারি যে কিভাবে, এখান থেকে পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, 2 আর 2 কেটে যাচ্ছে, μ0I/2r। এটা মনে রাখবি। আর এই যে যে ইন্টিগ্রেশন μ0/4πI/r², পুরো বৃত্তের পরিধি 2πr, এটাও মনে রাখবি। মানে আমি কি মনে রাখতে বলছি μ0/4π এটা তো সবসময় আসেই, I/r² এটা তো থাকছে, পুরো বৃত্তের তারটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে 2πr। এটা মনে রাখবি। কেন আমি বলছি, টোকা হয়ে গেলে বলছি যে এটা মনে রাখার কি কারণ আছে দেখ, যদি আমি বলি যে এরকম আছে, এইটুকু আছে তার, কেন্দ্রে কত কোণ করেছে থিটা, তাহলে কি হবে, μ0/4π I/r²। এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা কত হবে, এইটা 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 কত হবে, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, চাপটাই চাইছি। S = r থিটা। তবে থিটাকে কিসে নিতে হবে, রেডিয়ানে। S = r থিটা, থিটাটা কি আসবে, রেডিয়ানে। থিটাটা কিসে আসবে, রেডিয়ানে। আমরা কিছু কিছু জিনিস মুখে মুখে করতে পারি, কিরকম দেখ, এটা টুকে নে তারপরে বলছে মুখে কিভাবে কিছু কিছু জিনিস হচ্ছে, মানে এমনি বলে দিতে পারি। দেখ শর্ট মেথডে যেটা হচ্ছে, পুরো বৃত্তের জন্য কত বলেছি, পুরো বৃত্তের জন্য বলছি কত, μ0I/2r। এটা কাটাকুটি করে বলেছে। যদি বলি অর্ধবৃত্ত, তাহলে তার জন্য কত হবে, μ0I/4r। কি সে তো কাটাকুটি হয়ে গেছে, কাটাকুটি হয়ে এটা আসছে, তাই না। আচ্ছা যদি আমি এটা করি, বৃত্তের 1/4 পার্ট, তাহলে এগুলো ক্যালকুলেশন করা লাগে না, তাই তো। এবার দেখ আরো আরো শর্ট কিভাবে বলছি দেখ, ধরো বলেছে এটা কত, 30 ডিগ্রি, কত বলেছে 30 ডিগ্রি, তাই তো। দেখ যদি হিসাবে দেখা যায়
যে মনে হবে যে কি করব, ওখানে 30 ডিগ্রি বলেছে, তো তাহলে 30 ডিগ্রি যেটা কোণ করেছে সেটা কত হবে, আমি দেখ কিভাবে বলছি। পুরো বৃত্তের কোণ কত হয়? 360। 360-এর জন্য আসে কত? μ0I/2r। 30-এর জন্য আসবে কত না μ0I/2r, কত হবে? 30/360, মানে কত হবে? 30×6, মানে μ0/I/12r। সরি সরি, 12 হবে এখানে, 12 হবে না, 12 তাহলে 12 দিয়ে 24 হবে, 24। বোঝা গেল কি? যা কোণ থাকুক না কেন আসবে, ঠিক না? যাই কোণ থাকুক না কেন আসবে। তিন, আচ্ছা, 3 আর 3 কেটে গেল, 0 0 কেটে গেল, 1/6। যদি পৃথিবীতে তুই প্রথম আসতিস, যদি কেউ অঙ্ক না আবিষ্কার করতো, প্রথমেই তুই আসতিস, তুই যদি এরকম নিয়ম বানাতিস, আমরা এটাই করতাম, ঠিক আছে? তুই যদি বলতিস যে, তুই যদি হচ্ছে আবিষ্কার করতিস 2 এর নামটা 2 3 8, আমরা সেটাই করতাম, ঠিক আছে? হয়েছে? চল, একটা তার যেটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ করেছে, এখানে চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র মান কত হবে, আর হচ্ছে দিক কোন দিকে হবে, ঠিক আছে? এটা আই প্রবাহ 45 ডিগ্রি কোণ করেছে, তাহলে সেটা এই বিন্দুতে, মানে বৃত্তের কেন্দ্রে, নিচের দিকে, খাতায় এঁকে দেখ, খাতায় এঁকে দেখ কত হচ্ছে, মান কত হচ্ছে আর দিক কত হচ্ছে। হুম? কত আসছে? μ0I/16r হতে পারে। দেখ, পুরো বৃত্ত থাকলে কত হয়? μ0/2r, পুরো বৃত্ত থাকলে, তাই তো? পুরো বৃত্ত থাকলে, তাহলে 360 ডিগ্রি কোণ হলে এটা হয়, ঠিক আছে? 360 ডিগ্রি কোণে এটা হয়। 1 ডিগ্রি কোণে কত হয়? μ0I/2r, 360। 45 ডিগ্রিতে কত হবে? আমি ঐকিক পদ্ধতিতে, কত দিয়ে কাটবে? 45 4 180, 45 হাতে 360, মিউ 16r। দিক কোন দিকে হবে? এই যে আই ক্রস আর, আইডিয়াল ক্রস আর, ঠিক আছে? μ0I/16r, ঠিকই তো আছে, আই হয়েছে। তাহলে কি হবে? ভেতরের দিকে হচ্ছে মানে কি হবে, এরকম মানটা কত হচ্ছে? μ0I/16r। বুঝে গেছে? হুম।
উপরের দিকে হলে মানে এটা যদি তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে হয় তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বোর্ডের থেকে বাইরের দিকে আসবে। হ্যাঁ, এটা মানে বোর্ডের থেকে ভেতরের দিকে যাচ্ছে, এটা মানে বোর্ড থেকে বাইরের দিকে আসছে। আচ্ছা, হুম, আচ্ছা। আর তোরা যদি সহজ ভাবে বলতে চাস, কিছু না দরকার, কোনো একটা তারে যদি দেখবি ঘড়ির কাঁটার দিকে যদি কারেন্ট হয় তাহলে তার ভেতরে চৌম্বক ক্ষেত্র কি হবে, ওই তলের ভেতরের দিকে যাবে। ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার বিপরীতে হলে বাইরের দিকে হবে। এটা একটা সহজ নিয়ম, মানে কোনো ক্রস প্রোডাক্ট কিছু লাগাতে হচ্ছে না। ঘড়ির কাঁটার দিকে যদি হয় কোনো লুপে তড়িৎ প্রবাহ, তাহলে কি হবে, এই যে দেখ, এই যে দেখ, এটা কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে এর এই সব সময়, সব সময় এই বৃত্তটার ভেতরের দিকে হবে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর যদি এরকম হয় তাহলে কি হবে, আচ্ছা বাইরের দিকে যাবে, কি বাইরের দিকে। আর তোরা পরবর্তীকালে জানবি যে এই লুপের জন্য এখানে এখানে চুম্বকের হবে দক্ষিণ মেরু, এখানে হবে উত্তর মেরু। কিভাবে আসবে সেটা তোরা দেখেছিস, ক্লাস 10-এ ছিল। চল একটা কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যদি একটা বৃত্ত হয় কত, μ0I/2r, যদি এরকম n সংখ্যক পাক দেওয়া থাকে, ইন্টু n সংখ্যক পাকের জন্য হবে না, না, হয়েছে, 1/n হবে না। কোশ্চেন দিচ্ছে এবারে, আমি বৃত্তাকার কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে, বৃত্তাকারের জন্য, বৃত্তাকার পরিবাহীর জন্য কমপ্লিট হয়ে গেছে। দেখ, এদিকে দেখ, আমি একটা বৃত্ত এরকম নিলাম, তাহলে এই বৃত্তটার অক্ষ কোন দিকে, দিকে। আর একটা বৃত্ত এমন ভাবে নিলাম ওর অক্ষ বরাবর আছে, মানে এর অক্ষ এদিকে হবে, মানে বুঝতে পারছিস কি, এই দেখ, এই বৃত্তটার অক্ষ যেদিকে, আর একটা বৃত্ত নেব কিভাবে, এরকম করে, মানে এর অক্ষ কোন দিকে হবে, এদিকে, হয়েছে। হুম, দুটো দুটো বৃত্তের অক্ষ এরকম করে আছে, হয়েছে, বেশ। এই বৃত্তটাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, হয়েছে, এই বৃত্তটাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত, আই। আর এইটাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত, √3I। বললাম, এটাতে তড়িৎ প্রবাহ আই, এটাতে √3I। তাহলে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, মান, দুটোরই ব্যাসার্ধ আর, দুটোই আর ব্যাসার্ধের বৃত্ত আছে, একটাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, একটাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত, √3I। অঙ্কটা কর, √3I। এটা একটা বৃত্ত যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই যাচ্ছে এবং তার ব্যাসার্ধ আর। আরো একটা বৃত্ত আছে যেটা কি হচ্ছে, ওটার সঙ্গে লম্ব ভাবে আছে, তার মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত, √3I, তারও ব্যাসার্ধ কত, আর। ওটা হয়ে যাওয়ার পরে তোরা করবি কিরকম, আর একটা কোশ্চেন দিচ্ছি। এটা একটা বৃত্ত যার মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, এর অক্ষ কোনটা, এটা। আর একটা বৃত্ত এরকম করে, যার অক্ষ হচ্ছে এটা, ঠিক আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত, 2I। এদের মধ্যে কোণ আছে কত, 60 ডিগ্রি। এটার জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে হবে কেন্দ্রে।
কি হবে বল? এই দেখ, রুট ওভার। এই দেখ, প্রথমটা যেটা আই আছে, যেটা তড়িৎ প্রবাহ আই আছে, হয়েছে, যার তড়িৎ যার তড়িৎ প্রবাহ আই আছে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? মিউ জিরো আই বাই টু আর। হয়েছে? কোন দিকে হবে? কোন দিকে হবে? তার কেন্দ্র বরাবর, ঠিক আছে, মানে তার হচ্ছে অক্ষ বরাবর। বাইরের দিকে অক্ষ বরাবর। এদিকে হবে কত? বি1। আচ্ছা, যেটা √3i, তার জন্য কোন দিকে হবে? এদিকে, ঠিক আছে, এই যে উপরের দিকে। এই বরাবর একটা হবে কত? বি2, যার মান কত? মিউ জিরো √3i বাই টু আর। এই দুজনের মধ্যে কত কোণ? বি1 আর বি2-র মধ্যে কোণ কত? এর মধ্যে কোণ 90 ডিগ্রি। কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে, এদের হচ্ছে তাহলে লব্ধি কত হবে? বি1 স্কোয়ার, বি2 স্কোয়ার, 2b1 b2 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে তো জিরো, তাই তো? cos 90 ডিগ্রি মানে জিরো। এবার মানটা বার কর, কত হচ্ছে? তাহলে মান চলে আসছে কত? √ওভার, এটা তো জিরো, মিউ জিরো বাই টু আর আই স্কোয়ার যদি কমন নিই, এখানে কত আসবে? 1+3, তাই তো? স্কোয়ার যদি কমন নিই, এটা হবে, স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে এলাম, মিউ জিরো আই বাই টু আর, মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার চলে এলো, ভেতরে কত? 1+3 মানে কত? 4। অ্যান্সার হবে কত? মিউ জিরো আই বাই আর। এটা আসছে অ্যান্সার। পরেরটা কর। 60 ডিগ্রি কোণ আছে দুজনের মধ্যে, একটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই, আর একটার মধ্যে দিয়ে 2i। দেখ, আমি একটা কথা বলছি, একটা কথা বলছি, দুটো বৃত্তের তল যদি 60 ডিগ্রি কোণ হয়, তাদের অক্ষ 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। ঠিক, বৃত্তের অক্ষ তার সঙ্গে তো লম্ব। এই বৃত্ত, এটা একটা বৃত্ত আছে, তার অক্ষ আছে। আবার একটা বৃত্ত, আবার একটা বৃত্ত, এই বৃত্তের তল যদি অন্য বৃত্তের তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এই বৃত্তের অক্ষ আগের বৃত্তের অক্ষর সঙ্গে কত কোণ করবে? 60 ডিগ্রি কোণ করবে। বোঝা গেল কি? মানে আমি ওরকম ভাবে বলছি না, এই দেখ, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে বৃত্ত আছে তো, এই বৃত্তটার অক্ষ কোন দিকে? এই বৃত্তটার অক্ষ কোন দিকে? দিকে। আমি যদি বৃত্তের তলকে 60 ডিগ্রি ঘুরাই, 60 ডিগ্রি ঘুরে, ওটাই তো করলাম। হ্যাঁ, এই একটা বৃত্ত, এটা আমার হাতটাই বৃত্ত ধরে নে, ঠিক আছে, এই বৃত্তটার অক্ষ এদিকে আছে, এই হাতের তলের উপরে এটা হচ্ছে কি? এই বৃত্তের অক্ষ। আমি আর একটা বৃত্ত এই হাতটাকে নিচ্ছি, ঠিক আছে, এই এই বৃত্তটা আগের বৃত্তের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, এরকম করে 60 ডিগ্রি। তাহলে আগের বৃত্তের যে অক্ষ ছিল, তার সঙ্গে এই বৃত্তের অক্ষ কত কোণ হয়ে যাবে? 60 ডিগ্রি কোণ, ওটাই বলছি। বুঝা গেল কি? তার মানে এখানে কি হবে? প্রথমটার জন্য যে চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয়টার জন্য যে চৌম্বক ক্ষেত্র, তাদের মধ্যে কোণ হবে 60 ডিগ্রি। ভেক্টর যোগের ফর্মুলাতে √ওভার a² + b² + 2ab cos
60 ডিগ্রি আসবে। ওটাই 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 আসছে। হয়েছে? এটাও আর আসছে, কি বলিস? B1 μ0 I/2R। B2 কত হবে? μ0 2I/2R। B1 আর B2 এর মধ্যে কোণ কত? 60 ডিগ্রি। তাহলে কত হবে? B1 স্কোয়ার B2 স্কোয়ার 2B1 B2 cos 60 ডিগ্রি। বৃত্তের তল দুটো 60 ডিগ্রি, মানে এখানে অক্ষের মধ্যে কোণ দেওয়া আছে, মেনশন করা। চল, এটা কত হচ্ছে? μ0 I/2R, μ0 2I/2R স্কোয়ার 2 μ0 I/2R μ0 2I/2R cos 60 ডিগ্রির মান হাফ। কি করবো এবার? 2 আর 2 কেটে দিলাম। দেখ, সবগুলো থেকে μ0 I/2R বাইরে নিয়ে নিলাম। রুট ওভার কত আসবে? এটা কত? 1। এটা 4 আসবে। আর এটা কত হবে? এখান থেকে একটা 2 আসবে। μ0 I/2R μ0 I/2R নিয়ে নিয়েছি, 2 থাকবে। তাহলে কত হচ্ছে? √7 μ0 I/2R। হয়েছে? এরপরে একটা পার্ট আছে, যেটা হচ্ছে কি, পার্ট নয়, ওটা ওটা থিওরিটা পরের দিন আমি প্রুভ করব। ওটার উপরে অঙ্ক করে এটার সঙ্গে আমি মিলিয়ে, মানে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো পার্টকে প্রমাণটা পরের দিন করে নেব। দেখ, এটা হচ্ছে একটা তার, মানে সরলরৈখিক তার, ঠিক আছে? এটা হচ্ছে কি, মানে ঋজু পরিবাহী। এত সময় কি করা হলো? বৃত্তাকার পরিবাহী। এটা হচ্ছে কি, ঋজু পরিবাহী, ঠিক আছে? ঋজু পরিবাহী। এখানে কিভাবে করছি দেখ, ফর্মুলাটা মনে রাখার আমি কায়দা বলছি, ঠিক আছে? দেখ, ফর্মুলা মনে রাখার কায়দা হচ্ছে কি, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I। তো এখান থেকে, ধর এই বিন্দু থেকে এখানে, এই ভালো করে দেখবি, ফর্মুলাটা ভালো করে দেখ। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। অতএব এদিকে দেখ, দেখ এদিকে, সমদ্বিক, এদিকে দেখ, এটার মধ্যে যে I প্রবাহ যাচ্ছে, P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চাই, তাই তো? ফর্মুলা কি আসবে দেখ, প্রথমে কি লিখবি? দেখ, ফর্মুলা প্রথমে লিখবি μ0/4π, এটা তো আসবে। এখানে আসবে কত? I/R, আর স্কোয়ার নয়, কি আসবে? I/R, মনে থাকে যেন। বৃত্তাকার পরিবাহী হলে তো I/2R I/R স্কোয়ার আসে, আর ওটা পুরোটা ইন্টিগ্রেশন করে যা আসে I/R। এবারে কোণ লেখার কায়দা শোন। এই তারের একদম ওপর
এবং একদম নিচ, ঠিক আছে? কোথা থেকে নেব না, পি বিন্দু যেটা দেওয়া আছে এটা দেওয়া থাকবে না, তোকে তোকে বলবে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে, ঠিক আছে? যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে সেই বিন্দু থেকে তারের উপরে একটা লম্ব টানবে, হয়ে গেল? এই লম্ব দূরত্বটা কিন্তু আর, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে সেই বিন্দু থেকে তারের উপরে লম্ব টানতে হবে, ওটা আর। তারের ওপর থেকে পি বিন্দু পর্যন্ত একটা লাইন, তারের নিচ থেকে পি বিন্দু পর্যন্ত একটা লাইন। নিচের কোণটাকে আমরা θ1 বলি, ওপরের কোণটা θ2 বলি, তবে অঙ্ক করার সময় এমন কিছু ফারাক পড়বে না, যেটা খুশি নিতে পারিস। কিন্তু প্রুফ করার সময় একবার আমরা দেখে নিই, সাইন θ1 প্লাস সাইন θ2, ব্যাস, আর কিছু না। সাইন θ1 প্লাস সাইন θ2 হয়েছে। সাইন θ1 প্লাস সাইন θ2। দেখ তো এখানে যদি আমি বলি অসীম দৈর্ঘ্যের তার, অসীম দৈর্ঘ্যের তার, তার জন্য কি হবে? এই ফর্মুলা একদম যেন ছোটস্থ হয়ে যায়, μ0/4 পাই, μ0/4 পাই আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2, ঠিক আছে? ব্যাস। অসীম দৈর্ঘ্যের তার মানে কি হচ্ছে দেখ, অসীম দৈর্ঘ্যের তার করার জন্য আমি কিভাবে করছি, এই তারটা না এরকম আছে, তো এর নিচের দিকেও চলে গেছে যত খুশি, উপরের দিকেও যতটা খুশি চলে গেছে। দেখ এটা হচ্ছে কি পি বিন্দু, এটা কি আর, কোন কি কি আসবে আমি দেখবো, তাই তো? তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হবে, μ0/4 পাই আই বাই আর তো লিখবো, অ্যাঙ্গেল গুলো কি কি হবে দেখি। দেখ তো এটা কি ছিল, θ1 নিচের দিকে, এদিকে এলে দেখ, যদি এতটা তার থাকতো তাহলে কি হতো, এটা θ1, যদি এতটা তার থাকতো তাহলে এটা বাড়তো, যদি এটা থাকতো এটা, এইভাবে করতে করতে যত অসীমের দিকে চলে যাবে কোনটা পুরো কত হয়ে যাবে, 90, এদিকেও ঠিক 90 হয়ে যাবে। আমরা θ1 আর θ2 মান কত হবে, 90, সাইন 90, তাহলে কত হচ্ছে μ0/4 পাই আই বাই আর ইন্টু 2, এটা আরেকবার দেখ কোনটা আমি কিভাবে করছি, যদি এতটুকু দৈর্ঘ্যের তার থাকতো নিচে, তাহলে আমি কি করতাম, এখান থেকে এতটা জুড়তাম, এটা হতো কোণ। যদি তারটা এত বড় হতো তাহলে এটা হতো কোণ, যদি তারটা এত বড় হতো তাহলে এটা হতো কোণ। এইভাবে তারটা যখন অসীম হবে কোণটা বাড়তে বাড়তে সর্বোচ্চ কত কোণ হবে, 90, ওপরেও তাই। হয়েছে। অর্ধ অসীম যদি বলি, অর্ধ অসীমের মানে কি, অর্ধ অসীমের মানে, না, অর্ধ অসীম, দেখ এখানে এই তারটা না এখান থেকে শুরু, এখান থেকে অসীমে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চাই, তাহলে এখান থেকে আমি কোণ নিলাম কত, এটা হচ্ছে দৈর্ঘ্য নিলাম কত আর, তাহলে এই কোণ এইরকম করে করে কত যাবে, 90, মানে θ2 মানটা কত হলো, 90, আর θ1 মান কত, 0, তাহলে এটা কত হবে, μ0/4 পাই আই বাই আর সাইন 0 প্লাস সাইন 90, তাহলে এখানে কি হবে, 1 আসবে, আই বাই আর। অসীম হলো একটা, অর্ধ অসীম হলো একটা।
হয়েছে? অর্ধ অসীম মানে একদিকে বেড়ে বেড়ে চলে গেছে। আমি তারের এন্ডে নিয়েছি, ঠিক আছে, এন্ডে নিয়েছি অর্ধ অসীম, মানে একটা তার এখান থেকে শুরু এবার অসীম পর্যন্ত যাচ্ছে, আর আমি নিচ্ছি এই পয়েন্ট। এবার আমি করব কি, দেখ, ধর এটা তার আছে তো, এই তার আমি নিলাম এখানে একটা পয়েন্ট, হয়েছে, এখানে একটা পয়েন্ট, তড়িৎ প্রবাহ হচ্ছে এটা। বেশ, বল তারের সর্বনিম্ন বিন্দু যে কোণ করে তাকে আমরা কি বলি, থিটা 1। এটা হচ্ছে কি থিটা 1। তারের সর্বোচ্চ বিন্দু যে কোণ করে তাকে আমরা কি বলি, থিটা 2। তো এখানে ফর্মুলা কেমন আসবে, মানে এই বিন্দুটা কিন্তু এতটুকু তার, তারের কি হচ্ছে, তারের সামনে নেই, একটু উপরের দিকে আছে, এরকম। এবার দেখ এখানে যে ফর্মুলা লেখা হয়েছিল μ0/4π I/r, আমরা করেছিলাম কি এই কন্ডিশনে, এই দিকে কোনটাকে আমরা থিটা 1 থিটা 2 বলেছিলাম উপরের দিকে, আর নিচের দিকে কোনটাকে কি বলেছিলাম, থিটা 1। দেখ থিটা 1 নিচের দিকে হলে থিটা 1 এর মান যেমনকে তেমন ঠিক আছে, থিটা 1 নিচের দিকেই আছে, তো সাইন থিটা 1 কে নিয়ে কোনো সমস্যা নেই, সাইন থিটা 1 কে নিয়ে কোনো সমস্যা নেই। প্লাস থিটা 2 হওয়া উচিত ছিল এই লাইনের ওপরে, হয়ে গেছে কোথায়, এই লাইনের নিচে, সাইন মাইনাস থিটা। তাহলে ফর্মুলাতে কি আসবে, 0/4π I/r, অর্থাৎ হচ্ছে সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। হয়েছে? এটা তার, এটা লাইন, থিটা 2 ওপরের দিকে হওয়া উচিত ছিল, থিটা 2 ওপরে না হয়ে এদিকে হয়েছে কি এই লাইনের নিচের দিকে। এটা তার, এটা পি বিন্দু, থিটা 2 কি হচ্ছে, এইটা তো লাইন, থিটা 2 নিচের দিকে হচ্ছে, এই জন্য থিটা 2 মাইনাস। থিটা 1 কে কেন মাইনাস নিইনি, থিটা 1 তো আগে নিচের দিকে ছিল, এখনো নিচের দিকে আছে। অ্যাকচুয়ালি এগুলো ইন্টিগ্রেশন দিয়ে আসে, আমি মনে রাখার কায়দা বলছি। তারের বর্ধিতাংশের উপরে, তারের বর্ধিতাংশের উপরে, তারের হচ্ছে কি আলোচ্য বিন্দুটি তারের দৈর্ঘ্যের বর্ধিতাংশের উপরে আছে। হুম হুম হ্যাঁ, আচ্ছা, আহ, ঠিক আছে। এবারে তোরা একটা জিনিস কি মনে রাখবি, যে এই তারটা, এগুলো হচ্ছে কি তারের, এগুলো হচ্ছে কি তারের বাইরে, তার আছে যে লাইনে, তার বাইরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য মান বার করার ফর্মুলা। এটা যদি তার হয়, এই তারের ওপরে যেই বিন্দু নেই, বি কি আসবে, 0, আছে, এবং তারের যে লাইন তাতেও কি আসবে, বি সব 0 আসবে। তাহলে তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়,
কিন্তু তড়িৎবাহী তারটা নিজে চুম্বকে পরিণত হয় না, এবং তারের যে অক্ষ আছে সেটাও চুম্বকে পরিণত হয় না। ঠিক আছে সেগুলো। চল এবারে আমরা চলে আসবো কি অঙ্ক দিচ্ছি দেখি। দেখি এবার, তারটা নিজে চুম্বকে পরিণত হবে না, তড়িৎবাহী তারটা নিজে চুম্বকে পরিণত হবে না। ঠিক, তড়িৎবাহী তার নিজে চুম্বকে পরিণত হবে। হয়েছে? দেখ একটা কোশ্চেন দেখ, এটা একটা তার আছে, অসীম দৈর্ঘ্যের, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে কত, I ইজিক্যালস টু 5 অ্যাম্পিয়ার। এটা একটা তার আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে, I ইজিক্যালস টু 10 অ্যাম্পিয়ার। এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 10 মিটার। এই তার থেকে এই দূরত্বটা কত না 3 মিটার, তাহলে অন্যটা থেকে কত 7 মিটার। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এরকম যদি কোনো তার আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে বার করতে পারি। দেখ এটা তার, তো এটা তার, এর এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে বলতে পারবি? এই দেখ, তাহলে কি হবে, দেখ আইডি, এটা হচ্ছে কত আইডিয়াল, আইডিয়াল, তাহলে কি হবে আইডিয়াল ক্রস আইডিয়াল, এটা আর না, এটা আর, দাঁড়া দাঁড়া কি বলছো, আইডিয়াল, আইডিয়াল ক্রস আর ভেতরের দিকে, ভেতরের দিকে। এবারে শোন, দিক নির্ণয়ের একটা নিয়ম আমরা বলেছি তো, দিক নির্ণয়ের আরেকটা ভালো সহজ নিয়ম হচ্ছে কি, এটা তার, আচ্ছা এটা তার, এই তারের জন্য আমি চৌম্বক ক্ষেত্র বার করতে চাই। ঠিক আছে, এটা হাত আছে, তারটাকে আমি ধরবো ডান হাত দিয়ে এরকম করে, ঠিক আছে, মুঠো করে ধরলাম, এমন ভাবে মুঠো করে ধরবো যাতে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের দিককে দেখায়। তাহলে কি হবে, এটা তো তার মানে কি এই তারের চারপাশে চৌম্বক বলরেখাগুলো এরকম করে ঘুরবে, মানে এইভাবে ঘুরে, এইভাবে, বুঝতে পারলি? এটা তার, এটা হচ্ছে কি আমি বলবো কি, তারটাকে প্রথমে এরকম করে ধরবি, ধরলে কি হবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেন তারের হচ্ছে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিককে বোঝায়, ডান হাত, ডান হাত দিয়ে ধরতে হবে। এই যে যে হাতের আঙ্গুলগুলো, এইগুলো বোঝাবে কি এই তারটাকে ঘিরে চৌম্বক বলরেখাগুলো কিভাবে ঘুরছে। তাহলে দেখ, এই তারটাকে যদি আমি ধরি এরকম করে, তাহলে এইখানে কি হবে, চৌম্বক বলরেখাগুলো কি বোর্ডের তলের ভেতরে ঢুকবে, আর ঢুকে গিয়ে কি হবে, এই সাইড থেকে বেরিয়ে আসবে। মানে আমি যদি শুধু এই তারটার কথা বলি, এই তারের এই সাইডের চৌম্বক বলরেখাগুলো কি হবে, ঢুকবে, চৌম্বক বলরেখাগুলো কি হবে, ঢুকবে, আর এই সাইড থেকে চৌম্বক বলরেখাগুলো কি হবে, বেরোবে। হ্যাঁ কি না বল, বেরোবে তো। তাহলে এই তারটার জন্য এখানে চৌম্বক বলরেখা কি হবে, আমি বলে দিচ্ছি, এটা এটা 1 তার, তাহলে B1 কি হচ্ছে, ভেতরের দিকে, কি হলো, B1 ভেতরের দিকে। আচ্ছা এই তারটা তো এটা আছে, এটা আছে, দেখ তুই হাতটাকে এরকম করতে পারবি, এরকম করতে পারিস, এটা কি হচ্ছে, ভেতরের দিকে ঢুকছে, তাই না, এই তারের জন্য ভেতরের দিকে ঢুকছে, আর এখানে বাইরে বেরোবে, এই সাইডে বাইরে, কিন্তু ওটা তো আমাকে বার করতে বলেনি। তাহলে B2 এর জন্য কি হচ্ছে, ভেতরের দিকে ঢুকছে। দুটোই কি হচ্ছে, অসীম দৈর্ঘ্যের পরিবাহী, দুটোই কি হচ্ছে, অসীম দৈর্ঘ্যের পরিবাহী। চল B1, B1 বার করে নে, μ0/4 পাই I/R। অসীম দৈর্ঘ্যের পরিবাহী হলে কি আছে, এখানে 2, তাই তো, μ0/4 I মানে কত 5 বাই R মানে কত 3 ইন্টু 2 হয়ে গেল। B2 কত হবে, μ0/4 I মানে কত 10, R মানে কত 7 ইন্টু 2, কি না, বি নেট কত হবে, B1 প্লাস B2, অভিমুখ কোন দিকে আসবে, তল থেকে নিচের দিকে,
এবারে কি আমি র্যান্ডম ডেটা দিয়েছি, ক্যালকুলেশন করে যেমন অ্যান্সার আসে। বুঝতে পেরেছিস? এটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, এটাও অসীম দৈর্ঘ্যের পরিবাহী, দুই থাকবে, দুই থাকবে, 7 হবে না? টোটাল 10, এটা যদি 3 হয় তাহলে ওটা 7। করে দেখ, নিজে করে দেখ। দুটোই তলের সঙ্গে নিচের দিকে, একই দিকে, প্লাস হয়ে যাবে না? দুটো ভেক্টর একই দিকে হলে প্লাস হয়ে যাবে। আর অভিমুখ কি হবে তলের সঙ্গে? এই যে দেখেছি না, b1 প্লাস b2। হ্যাঁ হ্যাঁ, নেক্সট কোশ্চেন। যখন কোণ হয়ে যাবে দুজনের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে যদি দেখ, দুটো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, একই দিকে হলে এদের মান যোগ করব, হয়ে যাবে। কারণ কি cos 0, cos 0 করে দেখ দুটো ভেক্টর, এই দেখ এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, cos 0 মানে 1, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, এ প্লাস বি এর হোল স্কোয়ার রুট ওভার মানে এ প্লাস। ক্লাস 11 ভেক্টর। আর ব্যাসার্ধ এটা, টু আর ব্যাসার্ধের তার এটা, তড়িৎ প্রবাহ যাচ্ছে কত? আই। এটা দিয়ে যদি আই যায়, ওটা দিয়েও যাবে কত? আই। এর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। চল এগুলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? উত্তর বলছি না, হাট। আমি একটা একটা করে বলে দিচ্ছি, একটু হিন্ট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা চল এটা কর আগে, এটাকে চেষ্টা কর। এটা তো পারবি, ফার্স্টেরটা, একেরটা, ফার্স্টেরটা পারা উচিত। কিভাবে করবি আমি বলে দিচ্ছি, শোন। এই দেখ দেখ আমার দিকে আগে টাকা, আগে আগে শিখে নে, তারপরে করবে। আগে আমার দিকে দেখ, কি বলছিস? শোন, এখানে কটা তার আছে? প্রথমে একটা ছোট অর্ধবৃত্ত, এর জন্য করতে পারবি। অর্ধবৃত্তের তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, তো তোরা কি করতে, ওই যে নিয়মটা বললাম, তারকে ধরবি, ঠিক আছে, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে তারকে ধরলে তাহলে কি হচ্ছে? বৃদ্ধাঙ্গুষ্ঠ কি হচ্ছে? তড়িৎ প্রবাহের দিক বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? চৌম্বক ক্ষেত্র ভেতরে ঢুকবে বাইরে, আর এখানে কি হবে? বেরোবে। তাহলে প্রথমটার জন্য কি হচ্ছে? এখান থেকে তল থেকে বেরোচ্ছে, হয়ে গেল। অর্ধবৃত্তের জন্য পেয়ে গেলি, অর্ধবৃত্ত হয়ে গেল। আচ্ছা এটার জন্য কি হবে? এটার জন্য কি হবে? দেখ করে দেখ, এটা যদি আমি করি, এখানে দেখো, এই দেখ, এটা এটা দেখ, এখানে এটা হচ্ছে ভেতরে ঢুকবে, এই দেখ এখানে তড়িৎ প্রবাহটা করে নে না। এটা যদি তড়িৎ প্রবাহ হয়, কি হচ্ছে? ভেতরে ঢুকছে, ঢুকছে ভেতরে। তাহলে বড় বৃত্তটার জন্য ভেতরে ঢুকছে, ছোটটার জন্য বাইরে বেরোচ্ছে। আর যে সোজা দুটো আছে, এটা এটা হচ্ছে কি? অক্ষের উপরে পড়ে যাচ্ছে, এই তারটা অক্ষের উপরে, ওই এই তারটার উপরে, এই তারটার জন্য এই বিন্দুটা কি হচ্ছে? কেন্দ্রটা অক্ষের উপরে, এই তারের অক্ষের উপরে, তো এটার জন্য কিছু আসবে না। এটাও কি হচ্ছে? এটার এই তারের জন্য
এটা কি হচ্ছে অক্ষের উপরে পড়ে যাচ্ছে, এটার জন্য আসবে না। তাহলে আসবে কত, ছোট বৃত্তের জন্য ওপরের দিকে তল থেকে আউটওয়ার্ড, বড়টার জন্য তলের ভেতরের দিকে। ছোটটার জন্য বার করবি, বড়টার জন্য বার করবি, যেটা বেশি হবে সেটা থেকে বাদ দিবি, বড়টার দিকে হবে দিক। বুঝতে পারলে? চল ওপরেরটাকে আমি এখানে আঁকছি। এই তো একটু আগে বললাম না, ক্লকওয়াইজ হলো তলের ভেতরের দিকে হবে বৃত্তাকার। এটা ক্লকওয়াইজ নয়, এটা ক্লকওয়াইজ তলের ভিতরের দিকে হবে। এটা কি ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ, তলের বাইরের দিকে হবে। এটার জন্য বোঝা গেছে, করবি এটা। আচ্ছা এখানে দেখ, এটার জন্য, এটার জন্য কি হবে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মানে কি হবে তলের ভেতরের দিকে। এই পার্টটা অসীম পর্যন্ত চলে গেছে, এর জন্য এখানে কিছু হবে, হবে না। এটার জন্য কিছু হবে, হবে না, অক্ষের উপরে পড়ে যাচ্ছে। হলো? আচ্ছা ত্রিভুজ আর চতুর্ভুজ করাটা একটু কঠিন আছে, ঠিক আছে। চল আরেকবার তো আঁকবো। শোন, ভালো করে চতুর্ভুজটাকে দেখ কি আছে, বড় করে আঁকছি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, এই তো এ দৈর্ঘ্যের, ঠিক, এ দৈর্ঘ্যের। আমি একটার জন্য করি প্রথমে, এই তারটার জন্য কেন্দ্রবিন্দুতে কি হবে প্রথমে বল, এই তারটার এই বিন্দু থেকে ওপরের প্রান্ত কত কোণ করবে আর নিচের প্রান্ত কত কোণ করবে? বর্গক্ষেত্রের কোণ কত হয়, 90, 45, সরি এখানে কেন কোণ লিখছে, এই কোণ কত হবে, এটা যদি 45, এটা যদি 90, এটা 45, এটাও 45, বুঝছে। এ দৈর্ঘ্যের বৃত্ত বর্গক্ষেত্র আছে, তার মানে কেন্দ্র থেকে এতটা পর্যন্ত কত দৈর্ঘ্য, a/2, a/2। তাহলে বল এই তারটার জন্য এখানে কত হবে ভেতরের দিকে, তলের ভেতরের দিকে, এটার জন্য ভেতরের দিকে। হ্যাঁ, এটার জন্য কি হবে, এটার জন্য ভেতরের দিকে, এটার জন্য ভেতরের দিকে, এটার জন্য ভেতরের দিকে। আমি এবারে কি বলছি শোন, আমি বলে হচ্ছে বৃত্তাকার তারে যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয়, তলের ভেতরের দিকে হয় তো, বৃত্ত কেন, যে কোনো ক্লোজ লুপে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হয়, ওই ওই বদ্ধ তলের ওই ওই বদ্ধ লুপের মধ্যে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকেই হবে। এটা চতুর্ভুজ হোক কি ত্রিভুজ হোক কি যাই হোক, ঠিক আছে। যদি তড়িৎ প্রবাহ পুরোটাতে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে এর ভেতরে সব জায়গাতে চৌম্বক ক্ষেত্র কি হবে, আর আমরা বার করছি কথা কেন্দ্রতে। তাহলে একটা পার্টের জন্য করে নে কত হবে, μ0/4π। এইটার জন্য করছি, কত হচ্ছে μ0/4π I/r। বল এখানে কি হবে, সাইন 45 প্লাস সাইন 45, বুঝতে পারছিস, সাইন 45 প্লাস সাইন 45, অপরটার জন্য আসবে সাইন 45 প্লাস সাইন 45, সবগুলোই হবে কত, ঠিক আছে। এই কোশ্চেন গুলোকে লোকে বলে কত কঠিন কোশ্চেন, ঠিক আছে। কি বলছে, ঠিক, ওরা জানে না। হ্যাঁ, একটা বার করে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বর্গক্ষেত্র দিলাম, তোরা আয়তক্ষেত্র করে নিয়ে আসবে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সমান নয় কিন্তু, হম, ভালো করে দেখে আসবে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সমান নয়। এটা বর্গক্ষেত্র ছিল,
সে দেখ, এটা দেখবি কি আছে আয়তক্ষেত্র। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা। কোন 45 আসবে, কি কি আসবে সেটা দেখতে হবে। কোন 45 আসবে কি দেখবি বাড়িতে, 45 আসে কিনা। আচ্ছা, ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দেখ, বল দেখেই বল, এর ভেতরে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে পুরোটা। একটা তারের জন্য করছি, হ্যাঁ চল এখানে হবে। এটা কি এর ভর কেন্দ্র, সেন্ট্রয়েড। চল এটা যদি এ দৈর্ঘ্যের হয়, পুরো ত্রিভুজের উচ্চতা কত হয়? √3a/2। ঠিক, তাহলে এটা 2:1। তাহলে আমার চাই কোনটা, এটা এটা চাই, এটা দরকার নেই। তাহলে পুরোটা কত? √3/2। তার হচ্ছে কত? 2:1, ওপরেরটা 2, এটার নিচেরটা 1। তাহলে কি হবে? 1/2 + 1 ইন্টু পুরোটা। তো এটা দেখে দেখ, a/2 √3। এই দৈর্ঘ্যটা কত? a/2 √3। এটা কারোর সমস্যা আছে? বল এক্ষুনি বল, কারোর সমস্যা আছে কিনা। ওই a/2 √3 কারোর সমস্যা আছে? a/2 √3 কারোর সমস্যা আছে? নেই। বল এবার কোন কোন কত হবে? হ্যাঁ, এই কোণ চাই আর এটা চাই, দুটো সমান হবে। এই দেখ, আমি দেখাচ্ছি, দেখ এটা সমবাহু ত্রিভুজ। এগুলো সব 120 করে হয়, মোট 360। হ্যাঁ, এটা হচ্ছে কি মোট 360। 120 120 120, 120 কে হাফ হাফ করলে কত হবে? 60 আর 60। চল কোন বলে দিয়েছি 60 আর 60 করে, এটা 60, এটা 60। আর এই এই দৈর্ঘ্যটা কত বলে দিয়েছি? a/2 √3। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র পেরে যাবি না? কত হবে? μ0/4π I/r, মানে কত? a/2 √3 sin 60 + sin 60 ডিগ্রি। ইজি, বাস। আমি এবারে হোমওয়ার্ক দিয়ে দেবো এর উপরে বাড়িতে। চল আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। আমি এবারে হোমওয়ার্ক দিচ্ছি ছায়া প্রকাশনের বই থেকে। হ্যাঁ, করে দেখিস, করে দেখিস। হ্যাঁ, এই দেখ, এই এই কোশ্চেন এইগুলো মানে হচ্ছে পেজ নাম্বার 316-তে উদাহরণ 6, উদাহরণ 6, 8 এগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি অনুশীলনীতে চলে যাই। আচ্ছা, দ্রুত সমাধানের কৌশল যেটা আছে, মানে পেজ নাম্বার 349, দ্রুত সমাধানের কৌশল। দ্রুত সমাধানের কৌশলে এখানে 1 2 3 4 5 6 7 8 করে সবগুলো এর মধ্যেই পড়ে যাবে। শুধু ওই হ্যাঁ, বৃত্তাকারে সব পড়ে যাবে। ঠিক আছে,
আর ঋজু দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীর দীর্ঘ ঋজু পরিবাহী দড়ি চৌম্বক ক্ষেত্রেরও 1 2 3 4 সবগুলো পড়ে যাবে, এগুলো জাস্ট দেখে আসিস। ঠিক আছে, মানে এটা 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 দেখাচ্ছে। হ্যাঁ, টোটালটা করে দিয়েছি সব, একবার দেখিস। হ্যাঁ, বায়ু সাভার সূত্রে প্রবলেম সেট 1 আর তোরা এখানে চলে আসবি প্রবলেম সেট 2 তে। আমি দাগ মারছি প্রবলেম সেট 2 তে 5 6 প্রবলেম সেট 2 এর 5 6 7 8 9, ঠিক আছে। তারপরে চলে আসবি হর্স নিউমেরিক্যালের 5 4 5 4 5 6। হ্যাঁ, প্রবলেম সেট 2 তে দিয়েছি, প্রবলেম সেট 2 ছায়া প্রকাশনের বই প্রবলেম সেট 2 তে দিয়েছি 5 6 7 8 9। আর প্রবলেম সেট হর্স হর্স নিউমেরিক্যালে দিয়েছি কটা? 4 5 6 4 5 6, ঠিক আছে। 4 5 6 এগুলো মানে আমি কি বলছি শোন, শোন। কোশ্চেন কঠিন, কঠিন মানে কি, মেন ফর্মুলা ওই একটাই, বৃত্তাকার লুপ আর ঋজু পরিবাহী কোণ যদি জেনে যাস আর দৈর্ঘ্যটা যদি জেনে যাস, লম্ব দূরত্বটা, তাহলে সব কোশ্চেন ইজি। তো এখানে তাহলে কোশ্চেন কোশ্চেন ফেসে যাবে কোথায় বলতো? জ্যামিতিতে। মানে বললাম না, ফিজিক্স ফিজিক্স জানা হয়ে যাচ্ছে সবই ঠিক, কিন্তু কোশ্চেন আটকাবে কোথায়? জ্যামিতিতে, কোণ বার করা, দূরত্ব বার করা, ওইগুলোতে। ঠিক আছে, চল এই পর্যন্ত থাকছে।